আসসালামু আলাইকুম এইচএসসির বাচ্চা কাচ্চারা। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেকর্ডিং ক্লাসে। সো ভাই হচ্ছে চিন্তা করেছিলাম তোমাদের লাইভ ক্লাসে যে টপিকগুলোতে স্পেশালি প্রবলেম ছিল, লাইক আমি যদি টপিকগুলোর নামকরণ করি, আমরা হচ্ছে তুল্যরোধের ব্যাপারে কিছু প্রবলেম সলভ করেছি বা তুল্যরোধের বেসিক জিনিসপাতিগুলো আলোচনা করেছি, যেটা তোমরা ক্লাস 9-10 মোটামুটি পড়ে আসতো বা 9-10 যারা অ্যাডভান্স ফিজিক্স পড়ছো ওদের হচ্ছে ওই জিনিসগুলো আগে থেকে জানা ছিল। বাট যখন ইন্টারে পড়বা বা এইচএসসিতে পড়াশোনা করতেছো, তখন তুমি এক্সট্রা কি জানবা? এক্সট্রা হচ্ছে তুলরোধের আরো অনেক ব্যাপার স্যাপারগুলো জানবা। যেমন এখানে সিমেট্রিক্যাল সার্কিট চলে আসে, ওয়াই ডেল্টা চলে আসে, তারপর হচ্ছে 3 ডাইমেনশনাল সার্কিট চলে আসে। সো যেটা হচ্ছে আমরা লাইভ ক্লাসে হয়তো সময় স্বল্পতার কারণে দেখাইতে পারি নাই। আর আরো ব্যাপার স্যাপার আসে তারণ বেগের ব্যাপারটা। তারণ বেগের ব্যাপারটা কিন্তু আমরা হচ্ছে 9-10 একদমই পড়ি নাই, আমাদের জন্য বলতে পারছো একদম নতুন টপিক। সো তারণ বেগটা অ্যাকচুয়ালি কি ভাইয়া, লাইভ ক্লাসে অনেকক্ষণ ধরে এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছি, ইকুয়েশন প্রুফ করেছি। এই জিনিসটাকে আরেকটু এক্সটেন্ড করার জন্য হচ্ছে আজকের লাইভটা। আমরা হচ্ছে 2টা লাইভ ক্লাস করব। 2টা লাইভ ক্লাস তোমাদের দেওয়ার ট্রাই করব। একটা লাইভ ক্লাসে ডেডিকেটেড থাকবে হচ্ছে তারণ বেগ, প্রবাহ ঘনত্ব এবং বিদ্যুৎ বিলের হিসাব নিকাশ, যেটা হচ্ছে আনইনটেনশনালি স্কিপ হয়ে গেছিল। আর একটা লাইভ ক্লাসে যত বেশি আমরা পারি, রেকর্ডেড ক্লাস আমরা যত বেশি পারি প্রবলেম সলভ করব তুল্যরোধ রিলেটেড, ঠিক আছে? সো এখানে হচ্ছে ওপেন সার্কিট, শর্ট সার্কিট গুলা কিভাবে কাজ করে বা আমরা কিভাবে বুঝবো, আর হচ্ছে সিমেট্রিক্যাল সার্কিট। ওয়াইডেলটা দেখাবো না, কারণ ওয়াইডেলটা একদমই লাগবে না, ওয়াইডেলটা ছাড়াও অনেক কিছু ইজিলি সলভ করা যায়, ঠিক আছে? সো আজকে দেখো, আজকে আমরা কি দেখবো? তারণ বেগ, তাপীয় অপচয় এবং বিদ্যুৎ বিলের হিসাব। এটা অ্যাকচুয়ালি নতুন টপিক, এটা তেমন কিছু লাগবে না। এটা জাস্ট আমরা একটু ইকুয়েশনটা কিভাবে আসে বা ইকুয়েশনটা কিভাবে কাজ করে জিনিসটা দেখাই দিব। সো প্রথমে দেখো তারণ বেগের ব্যাপারটা কি। আমরা তারণ বেগের জিনিসটা পড়ার আগে আমরা হচ্ছে স্থির তড়িৎ যেটা আছে, তারণ বেগের ব্যাপারটা পড়ার আগে আমরা হচ্ছে স্থির তড়িতে ইলেকট্রিক ফিল্ডের কিছু কনসেপ্ট একটু রিভাইজ করে আসছি। আমরা ইলেকট্রিক ফিল্ডে এরকম জিনিস পড়ছি, কিন্তু আমাদের কাছে একটা পরিবাহী দণ্ড ছিল, লেটস সে এরকম একটা পরিবাহী দণ্ড ছিল। এন্ড যেহেতু এটা একটা পরিবাহী দণ্ড, এটার মধ্যে কি করবে? অনেক অনেক ইলেকট্রন থাকবে, রাইট? অনেক অনেক মুক্ত ইলেকট্রন থাকবে। ধরো আমি বললাম হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলো এরকম, অনেকগুলো না দিয়ে আমি জাস্ট 6টা ইলেকট্রন দিয়ে অনেকগুলো ইলেকট্রন বুঝাইছি। সো এই মুক্ত ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি কি হয় ভাই, হচ্ছে লাইভ ক্লাস এক্সাম্পল দিয়েছিলাম, কপার থেকে যখন কপার প্লাস ফর্ম করে, দেন এখান থেকে কি একটা ইলেকট্রন ফ্রি হয়। সো এইরকম একটা কপার থেকে একটা ইলেকট্রন ফ্রি হয়, 2টা কপার থেকে 2টা ইলেকট্রন ফ্রি হয়, 3টা কপার থেকে 3টা ইলেকট্রন ফ্রি হয়। কিসের জন্য ফ্রি হয়? থার্মালি একটু আনস্টেবিলিটি আসলে ফ্রি হয়ে যায়। কারণ কি, ইলেকট্রনগুলো এইভাবে কাপাকাপি করে, যত হালকা একটু টেম্পারেচার বাড়লে কি হয়, কাপাকাপি বেড়ে যায়। সো এক সময় কি কপার থেকে বের হয়ে যায়। এই যে ইলেকট্রনগুলো কপার দণ্ডে, লোহার দণ্ডে বলতে পারো, বা তোমার হাতে যে স্কেলটা আছে অ্যালুমিনিয়ামের, এই স্কেল দণ্ডে হচ্ছে এরকম অনেকগুলা, কতগুলো আমি আমি অ্যাকচুয়ালি জানি না, অনেক অনেক বেশি ফ্রি ইলেকট্রন থাকে, ঠিক আছে? সো এইরকম যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো না ওই দণ্ডের মধ্যে মুভ করতে পারে না। এখন ভাই একটা কথা বলতেছি কি, ভাইয়া বলছে হচ্ছে ইলেকট্রনগুলা ওই দণ্ডের মধ্যে মুভ করতে পারে না, মানে কি স্টেবল থাকে বা স্থির থাকে। এটা কেমনে বুঝছি বলো তো, এটা কেমনে বুঝছি? তোমরা যারা হচ্ছে স্টিল স্কেল ইউজ করো, দেখবে স্টিল স্কেলকে যখন ধরতেছো তুমি কি ইলেকট্রিক শক খাচ্ছ? খাচ্ছ না কিন্তু। ইলেকট্রন যদি মুভ করতো ওইখানে ইলেকট্রিসিটি প্রডিউস হইতো এবং ইলেকট্রিক শক খাইতা। যেহেতু আমরা শক খাচ্ছি না, আমরা প্র্যাকটিক্যাল পারপাস থেকে বলতে পারতেছি এখানে ইলেকট্রনগুলো মুভ করতেছে না, এখানে ইলেকট্রনগুলো স্থির আছে। বাট আমাদের কিন্তু ব্যাপারটা ট্রিগার করতেছে, কারণ কি স্থির তড়িৎ থেকে দেখে আসছে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, ধাতব পরিবাহীর মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে। বাট এখানে বলতেছি ইলেকট্রনগুলো মুভ করতেছে না, তাহলে ফ্রি ইলেকট্রন থাকার মানেটা কি? সো এটার মানেটা কি? দেখো, আমরা হচ্ছে স্থির তড়িতে যখন পড়ছিলাম, আমরা লেটস এখানে বললাম আমরা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। ধরো বাম পাশ থেকে ডান পাশে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, এটাকে আমি ই এক্সটার্নাল বললাম। তো ইলেকট্রিক ফিল্ড যেহেতু দিয়েছি, চার্জ যেগুলা ফ্রি আছে ওই চার্জগুলো কি করবে? একটা ফোর্স পাবে। কি পাবে? একটা ফোর্স পাবে। তার মানে কি, আমার এই যে চার্জগুলো আছে, চার্জগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে ফোর্স পাবে। কারণ কি, পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স পায়, নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ফোর্স পায়। সো সবগুলো চার্জ কি করবে? বাম দিকে চলে আসার একটা টেন্ডেন্সি দেখাবে। এন্ড অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি না বাম দিকে চলেই আসে, চার্জগুলো কি করে বাম দিকে চলে আসে। তো দেখো, চলে যদি আসে তাহলে আমার কি রকম স্ট্রাকচারটা দাঁড়াইতেছে? স্ট্রাকচারটা এরকম হচ্ছে যে সবগুলা ইলেকট্রন আমার বাম পাশে চলে আসছে, এবং বাম পাশে যেহেতু ইলেকট্রনগুলো চলে আসছে, ডান পাশে কি ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে। ইলেকট্রনের ঘাটতি মানে কি? পজিটিভ চার্জ, রাইট? ইলেকট্রনের ঘাটতি মানে হচ্ছে পজিটিভ চার্জ। এখন এটা দেখো, এখানেও কিন্তু আমাদের এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড এটা কিন্তু আছে, এটা কিন্তু যায় নাই। এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড এটা এখনো আছে এখানে, ঠিক আছে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে। বাট তুমি এখানে চিন্তা করো যে ধাতুর যে দণ্ডটা ছিল ওইটা কিন্তু এখন চার্জিত হয়ে গেছে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের কারণে চার্জিত হয়ে গেছে। চার্জগুলো কি এখান থেকে রিডিউস হওয়ার জন্য বা চার্জগুলো মুভ করার মতো কোনো জায়গা নাই। কেন?
কারণ দোনোটা হচ্ছে স্পেসিফিক লেংথের। ধরো 1 মিটার হলে 1 মিটার স্কেলের এক প্রান্ত হচ্ছে নেগেটিভ চার্জ, আরেক প্রান্তে পজিটিভ চার্জে চার্জিত হয়ে আছে। বাট নেগেটিভ চার্জকে যখন তুমি নেগেটিভ জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করাতে চাবা, তোমার এখানে কি পরিবাহী কিছু অ্যাড করতে হবে। বাট ওইটা আমরা স্থির তড়িৎ আলোচনা করি না, কারণ স্থির তড়িতের ব্যাপারটা কি, চার্জ স্থির থাকে। এখন কথা হচ্ছে এই যে এক্সটার্নাল ফিল্ডের কারণে চার্জগুলা ডিস্ট্রিবিউট বা অ্যাকুমুলেট হয়ে গেছে সাইডে। এখন দেখো এই চার্জের জন্য কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড তুমি চিন্তা করতে পারো কিভাবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে কি চার্জের জন্য, ঠিক আছে, ইন্টারনালি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে, ইন্টারনাল একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। এন্ড দেখা যায় যে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এবং এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এবং ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড অলমোস্ট সেম, এবং এই জন্য যেহেতু এক্সটার্নাল এবং ইন্টারনাল ইলেকট্রন ফিল্ড অলমোস্ট সেম, এই জন্য কি হয়, আমার যে ধাতুর মধ্যে ইলেকট্রন বা চার্জগুলো থাকে, ফ্রি ইলেকট্রনগুলো থাকে বা ফ্রি চার্জগুলো থাকে, এইগুলা অ্যাকচুয়ালি মুভ করতে পারে না। কারণ কি, মুভ করার জন্য আমার কি করতে হবে, যেহেতু কোনো ফোর্স পাচ্ছে না, আলটিমেটলি নেট ফোর্স কত, জিরো, যেহেতু এক্সটার্নাল ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড জিরো, সো নেট ফোর্স যেহেতু জিরো, তার মানে কি চার্জগুলো মুভ করতে পারতেছে না। সো এই জিনিসটা চার্জগুলো যখন আমরা মুভ করাবো, এই জন্য আমরা কি করি, আমরা আলাদা করে একটা সোর্স অ্যাড করি। সো যেই কনসেপ্ট হচ্ছে আমাদের চলতরিতের কনসেপ্ট, এবং এখান থেকে হচ্ছে আমাদের তারণবেগের কনসেপ্ট আসছে, ঠিক আছে। সো এই জিনিসটা তো ক্লিয়ার যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে যখন আমি একটা দণ্ডের মধ্যে চার্জগুলোকে অ্যাকুমুলেট করে ফেলি, চার্জগুলোর জন্য হচ্ছে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, যেটা অ্যাকচুয়ালি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুর সমান, বাট বিপরীত দিকে কাজ করে। যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে, একটা আরেকটাকে নালিফাই করে ফেলতেছে, তার মানে অ্যাকচুয়ালি এই সিস্টেমের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে না। ইলেকট্রিক ফিল্ড যেহেতু কাজ করতেছে না, তার মানে আমার যে চার্জগুলো আছে, চার্জগুলো অ্যাকচুয়ালি কোনো বল পাচ্ছে না। চার্জগুলো যদি বল না পায়, তাহলে মুভ করার কথাই আসে না। তার মানে কি চার্জগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে। এই জন্যই আমরা কি করি, আমরা যখন একটা দণ্ডকে, একটা সেপারেট দণ্ডকে কোনো ওয়্যার বা কোনো কারেন্টের সাথে অ্যাড না থাকা অবস্থায়, বা কোনো ভোল্টেজ সোর্স বা কোনো সোর্সের সাথে অ্যাড থাকা না অবস্থায় যখন টাচ করি, যেমন তোমার স্টিল স্কেলটা আছে, লোহার একটা দণ্ড আছে, এই দণ্ডগুলোকে যখন টাচ করি তখন কোনো কারেন্ট ফ্লো হয় না, ফলে আমরা ইলেকট্রিক শক খাই না। সো আমরা এখন দেখবো যে যখন আমরা অ্যাড করতেছি তখন কি হচ্ছে, যখন আমরা একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করতেছি তখন কি হচ্ছে। এখন দেখো আমি কি করলাম, আমি হচ্ছে এটাকে ইচ্ছা করে, এটা দেখো, এটাকে হচ্ছে ইচ্ছা করে এই পাশে এবং এই পাশে দুইটা সোর্সের সাথে অ্যাড করে দিলাম। দেখো সোর্সের সাথে এইভাবে অ্যাড করে দিলাম। এখন অ্যাকচুয়ালি কি হবে, এটা যেহেতু একটা সোর্স, এবং এই সোর্সের পজিটিভটা কি করবে, সবগুলা নেগেটিভ চার্জকে এদিকে টানবে, আর এই নেগেটিভটা কি করবে, সবগুলা পজিটিভ চার্জকে এদিকে টানবে। এখন একটা ইলেকট্রনের কথা তুমি চিন্তা করো, একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রনের কথা তুমি চিন্তা করো, ইলেকট্রনটা কি করবে, এই দিক দিকে আসবে 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 আসবে। এখন এখানে যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা কি করবে, একটা ধাক্কা দিয়ে আবার এই দিক দিয়ে পাঠাবে, এবং আবার কি এদিক দিয়ে আসবে, আবার এভাবে ঘুরতে থাকবে। সো ইলেকট্রনগুলো কি করবে, এভাবে ঘুরতে থাকবে। কিসের জন্য, আমাদের বাইরে থেকে যে এক্সটার্নাল সোর্সটা আমরা অ্যাড করছি, এই সোর্সটার জন্য হচ্ছে এটা এইভাবে ঘুরতে থাকবে। সো ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করতে থাকবে, ইলেকট্রনগুলো হচ্ছে এদিকে মুভ করতে থাকবে, এবং ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্ট এক্স্যাক্টলি উল্টা দিকে ফ্লো হয়। তার মানে কি কারেন্টের ফ্লো কোন দিকে, কারেন্টের ফ্লো হচ্ছে ডান দিকে। তো এই জন্য দেখো আমরা কিন্তু পজিটিভ থেকে বাইরের দিকে কারেন্টের ফ্লো চিন্তা করি। এখন ইলেকট্রনগুলো যেখানে মুভ করতেছে, ইলেকট্রনের ভেলোসিটি কত, মানে কত বেগে মুভ করতেছে। সো এটা বোঝার জন্য আমাদের হচ্ছে দুইটা জিনিস বুঝতে হবে। দুইটা জিনিস কি, দেখো ইলেকট্রনগুলোর ভেলোসিটি কত, এটা বোঝার জন্য আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। একটা বস্তুর তাপগতিবিদ্যা যারা পড়ছো, একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা কি আসলে, এটা হচ্ছে প্রথমে আসলে আমরা ক্লিয়ার হয়ে নিই। একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি জিনিসটাই হচ্ছে তাপমাত্রার কারণে বস্তুরা কতটুকু কাইনেটিক বা পটেনশিয়াল এনার্জি পাচ্ছে, ঠিক আছে। তাপমাত্রার কারণে কতটুকু বস্তু কাইনেটিক বা পটেনশিয়াল এনার্জি পাচ্ছে। যেমন আমরা কিন্তু জানি তাপমাত্রা যখন স্থির থাকে বা তাপমাত্রা ফিক্সড থাকে, তখন অভ্যন্তরীণ শক্তি বলে কিছু থাকে না, এটা তো জানো, রাইট। এটা কিন্তু মেডিকেলও আসছিল, এটা মনে রাখা লাগবে। তাপমাত্রার উপর অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে ডিরেক্টলি, মানে ডিইউ সমান এনসিপিডিটি। তো টেম্পারেচার ডিফারেন্স যদি জিরো হয়, দেখো আমরা কিন্তু এটা জানি, ডিইউ সমান হচ্ছে এন সিপিডিটি। সো টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, তাহলে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, জিরো, রাইট। কারণ ফিক্সড টেম্পারেচার বা তাপমাত্রা যখন জিরো হয়ে যায়, তখন অভ্যন্তরীণ শক্তি কত হয়, জিরো হয়। তাপমাত্রা যত বাড়াবে আস্তে আস্তে অভ্যন্তরীণ শক্তি বাড়বে। অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে কি, এই যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো মুভ করতে থাকবে, রেপিডলি মুভ করতে থাকবে, ঠিক আছে, রেপিডলি মুভ করতে থাকবে। সো এই যে তাপমাত্রার জন্য ইলেকট্রনগুলো মুভ করতেছে, এই ভেলোসিটি বা এই ব্যাগটাকে বলা হচ্ছে থার্মাল ভেলোসিটি। কি বলা হয়, থার্মাল, ভালো মতো বুঝবো, থার্মাল ভেলোসিটি। এটাকে তুমি এভাবে বলতে পারছো, অভ্যন্তরীণ শক্তির কারণে ইলেকট্রনের যে ব্যাগ, এটা হচ্ছে থার্মাল ভেলোসিটি। তুমি তাপমাত্রা যদি মনে রাখতে পারো, তাপমাত্রা যখন বাড়াবো ইলেকট্রনগুলা
এপাশ ওপাশ লাফালাফি করবে। সো কোন বেগে লাফালাফি করতেছে এই বেগটাকে বলা হচ্ছে থার্মাল ভেলোসিটি। দেখা যায় যে একটা ইলেকট্রন, তোমাকে কিন্তু ভাইয়া বলছিলাম যে তুমি যখন একটা বড় একটা স্ট্রাকচার চিন্তা করবা, কপার থেকে যেহেতু আসছে, সো অনেকগুলো কপার আছে, কপারগুলোকে আমি পজিটিভ বললাম, অনেকগুলো কপার আছে, কপারগুলোকে আমি পজিটিভ বললাম, ঠিক আছে। এন্ড ইলেকট্রন, একটা ইলেকট্রন চিন্তা করো তুমি, ধরো এখান থেকে একটা ইলেকট্রন তুমি প্রবেশ করাইছো এই পাশে, দেখা গেছে এটার সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে এখানে আসছে, এখানে ধাক্কা খাইছে, এখানে আসছে ধাক্কা খাইছে, এখানে আসছে ধাক্কা খাইছে, এখানে আসছে ধাক্কা খাইছে, আবার দেখা গেছে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, ঠিক আছে। সো অনেক বেশি সময় লাগছে, বাট আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? এতটুকু, রাইট? ডিসপ্লেসমেন্ট অতটুকু হয়েছে। ভেলোসিটি সমান কত? ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই সময়, রাইট? সময় যেহেতু অনেক বেশি লাগছে, সময় কি? সময় অনেক বেশি, কারণ ভেলোসিটি অনেক কম। সো এই যে অনেক কম ভেলোসিটিটা, এই সবগুলা ইলেকট্রনের যখন ভেলোসিটি তুমি অ্যাভারেজ করবা, দেখা গেছে এই অ্যাভারেজ ভেলোসিটিটা জিরো হয়। কিসের অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়? ইলেকট্রনগুলার দণ্ডের মধ্যে থাকা অবস্থায় অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়। মানে কোন ভেলোসিটিটা? থার্মাল ভেলোসিটি যেটা। কারণ কি? কারণ সে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো কি ধাক্কা খেয়ে খেয়ে এই পাশে ওপাশ দৌড়াদৌড়ি করতেছে। সো দেখা যায় যে আলটিমেটলি অনেক বেশি টাইম ব্যবধানে ইলেকট্রনগুলোর ডিসপ্লেসমেন্ট খুবই কম হচ্ছে, এবং এই কম ডিসপ্লেসমেন্টের জন্য টাইম যেহেতু বেশি লাগতেছে, ডিসপ্লেসমেন্ট কম, টাইম বেশি, তার মানে ভি অবশ্যই অনেক অনেক ছোট হবে। সো এই অনেক অনেক ছোট ভ্যালুটা কত? আমরা হচ্ছে 10⁻�0 ধরতে পারি। তার মানে অ্যাকচুয়ালি আমাদের একটা দণ্ডের মধ্যে থার্মাল ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু 0। বাট স্পিড কি 0 হইতে পারে? না, স্পিড কিন্তু 0 হইতে পারে না। স্পিড কিন্তু 0 হইতে পারে না। এখান থেকে এখানে কত স্পিডে গেছে? স্পিডগুলো কিন্তু অনেক বেশি। স্পিড কিন্তু অনেক বেশি। স্পিড আর ভেলোসিটি কিন্তু আলাদা। স্পিড কি? স্পিড অনেক বেশি, 10⁻⁶ মিটার পার সেকেন্ড রেঞ্জে। স্পিড 0 না, বাট ভেলোসিটি হচ্ছে 0, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই পাশ থেকে যে ওই পাশে ইলেকট্রনগুলো গিয়েছে, ঠিক আছে, ইলেকট্রনগুলো যে গিয়েছে, আমি হচ্ছে এখানে ইলেকট্রনগুলো আবার আঁকে নেই। এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, ঠিক আছে। এক পাশ থেকে যে অন্য পাশে ইলেকট্রনগুলো যাচ্ছে, সো থার্মাল ভেলোসিটি কিন্তু 0। বাট আমি কি করবো? আমি হচ্ছে থার্মালি এটাকে অ্যাড না করে এটাকে হচ্ছে একটা সোর্স, এটাকে কি করবো? একটা সোর্স দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। একটা সোর্স দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো ভাই, জিনিসটা মুছে ফেলতেছি, তোমরা একটু নোট করবা, মাস্ট নোট করবা, ঠিক আছে। সো দেখো আমি কি করছি, আমি হচ্ছে এটাকে একটা ব্যাটারি বা এক্সটার্নাল সোর্সের সাথে অ্যাড করে দিছি। সো এই সোর্সের কাজ কি? সোর্সের কাজ হচ্ছে ইলেকট্রন ফ্লোটাকে কন্টিনিউয়াস বজায় রাখা, মানে ইলেকট্রন ফ্লো হতেই থাকবে হতেই থাকবে, এই সোর্সের কাজ হচ্ছে এটা। সো আমি ধরলাম যে এখান থেকে এই যে এই পাশ থেকে কিছু পরিমাণ চার্জ, কতটুকু চার্জ আমি জানি না, আমি ধরলাম এই চার্জ হচ্ছে কিউ পরিমাণ চার্জ এই পাশ থেকে এই পাশে আসতে, এই যে এখানে আসবে কিউ পরিমাণ চার্জ, এই ক্রস সেকশন এরিয়া থেকে এখানে আসবে। এন্ড কতটুকু রাস্তা পার হয়ে আসবে? ধরে নিলাম যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে এল। কত সময় ধরে পার হবে? সময় হচ্ছে টি, ঠিক আছে। এন্ড আরো কিছু ব্যাপার স্যাপার ধরে নিলাম যে এন মান হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আর এই বলতো কি? হচ্ছে ইলেকট্রনের চার্জ। টি মানে কি? টি মানে হচ্ছে সময়। এখন আমাকে বলো, আমি যদি বলি মোট চার্জ কত? মোট চার্জ হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা ইনটু আয়তন, মানে কি? টোটাল ইলেকট্রন নাম্বার। আর টোটাল ইলেকট্রন নাম্বারকে যখন আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ দিব, তাহলে কি আসবে? আমাদের মোট চার্জ আসবে, রাইট। সো আমরা হচ্ছে ভ্যালুটা বের করে নিই। এন আয়তন কি? আয়তন হচ্ছে ক্রস সেকশন এরিয়া ইনটু কতটুকু দৈর্ঘ্য চিন্তা করছি, এল, ইনটু ই, ঠিক আছে। এখন দেখো এই পাশ থেকে এই পাশে ইলেকট্রনগুলো যে আসছে, এভারেজ কত বেগে আসছে? এই এভারেজ বেগটাকে আমরা বললাম হচ্ছে বিডি, যেটা অ্যাকচুয়ালি ড্রিফট ভেলোসিটি। সো আমরা কি বলতে পারি? এন এ ই ইনটু এল। এল কি? কতটুকু দূরত্ব এ পার হয়ে আসছে টি সময়ের মধ্যে। সো আমরা এল কে লিখতে পারি ভিডি ইনটু টি। এটা কি? এটা হচ্ছে আমাদের মোট চার্জ। সো তড়িৎ প্রবাহ আমরা জানি, তো তড়িৎ প্রবাহ কি বলতো? তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে মোট চার্জ ডিভাইডেড বাই সময়, মোট চার্জ ডিভাইড বাই
সমান মোট চার্জ কত বলো তো? মোট চার্জ হচ্ছে এন এ ই ভিডি ইন্টু টি ডিভাইড বাই সময় হচ্ছে টি। সো টি বাদ দিয়ে দাও, বাদ দিলে থাকতেছে হচ্ছে আই সমান এন এ ভিডি ইন্টু ই। ঠিক আছে, এন এ ভিডি ইন্টু ই। যে এখানে ভিডি কি? ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ, যেটার অ্যাকচুয়ালি রেঞ্জ হচ্ছে 10⁻³ বা 10⁻⁴ মিটার পার সেকেন্ড। 10⁻³ মিটার পার সেকেন্ড। এটা কি আমাদের থার্মাল ভেলোসিটির যে টার্মটা বা থার্মাল ভেলোসিটি যা বোঝাচ্ছিল, ড্রিফট ভেলোসিটি কি এক্সাক্ট সেম জিনিস বোঝাচ্ছে? হচ্ছে না, ড্রিফট ভেলোসিটি তো আলাদা। থার্মাল ভেলোসিটি হচ্ছে একটা ইলেকট্রনের ভেলোসিটি তাপমাত্রা বাড়া বা কমার কারণে কি রকম হচ্ছে ওইটা বোঝায়। বা ড্রিফট ভেলোসিটি কি বোঝায়? আমার পুরোটা দণ্ডের মধ্যে সবগুলো ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, এভারেজ কত বেগে যাচ্ছে, ওই ভেলোসিটিটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি বোঝাচ্ছে। ড্রিফট ভেলোসিটির উপর তুমি বলতে পারো যে তাপমাত্রা তেমন কোনো ইফেক্ট নাই, বাট থার্মাল ভেলোসিটির উপর কিন্তু তাপমাত্রার খুব বড় একটা ইফেক্ট আছে। আমরা কিন্তু অলরেডি দেখে আসছি কিভাবে, অভ্যন্তরীণ শক্তির সাথে এন সিপি ডিটি। বাট এইটা হচ্ছে তাপ গতিবিদ্যার জিনিসপাতি, লাগবে না। বোঝা গেছে? আই সমান এন এ বিডি ইন্টু ই। এন কি বুঝায়? এন হচ্ছে একক আয়তন ইলেকট্রন নাম্বার, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এ হচ্ছে কি? এ হচ্ছে এই যে এই ক্রস সেকশন এরিয়াটা, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, বিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, বিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। এরপরে চলে আসা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব। এই যে আমরা হচ্ছে একটা দণ্ড চিন্তা করেছিলাম, আমরা যে একটা দণ্ড চিন্তা করেছিলাম, দণ্ডের মধ্যে কি ছিল? অনেকগুলা ইলেকট্রন ছিল, রাইট? অনেকগুলা ইলেকট্রন ছিল, ইলেকট্রনগুলা আমার বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশের দিকে আসছিল। কারণ কি? ইলেকট্রনগুলার এক পাশকে আমরা পজিটিভ ব্যাটারি সোর্সের সাথে এবং আরেক পাশকে নেগেটিভ ব্যাটারি সোর্সের সাথে অ্যাড করছি। সো পজিটিভ প্রান্তটা কি করবে? সবগুলো ইলেকট্রনকে এদিকে নিয়ে আসবে। এখন এই যে পজিটিভের জন্য যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, বা এই যে ব্যাটারির জন্য যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটার সাথে আমরা ড্রিফট ভেলোসিটি সম্পর্ক কি পাইছি বলতো? এন এ ভিডি ইন্টু ই। এখন প্রবাহ ঘনত্ব বলতে কি বোঝায়? প্রবাহ ঘনত্ব বলতে বোঝাচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। কেন লম্বভাবে বলতেছে? দেখো, আমি হচ্ছে ধরো এখানে হচ্ছে একটা ক্রস সেকশন এরিয়া চিন্তা করলাম এরকম। তুমি দেখো ক্ষেত্রফল কি রাশি বলতো? স্থির তড়িৎ পরে আসছো মানে ক্ষেত্রফল ভেক্টর রাশি, এটা কিন্তু বোঝার কথা। ক্ষেত্রফল কি রাশি? ভেক্টর রাশি। এবং এটার দিক কোন দিকে হয়? এটার দিক হচ্ছে আমাদের যে তলটা আছে, তলের লম্বা বরাবর। যেমন আমার হাত আছে, সো হাতটা হচ্ছে ক্লোজ সারফেস, সো অবশ্যই বাইরের দিকে হবে। যদি ক্লোজ সারফেস না হয়, যদি ওপেন সারফেস হইতো। ওপেন সারফেস মানে কি? মানে হচ্ছে ধরো তোমার কাছে আমি একটা বৃত্ত বললাম, সো এখানে যে ক্ষেত্রফলের দিক হচ্ছে দুইটা হইতে পারে, বাইরের দিকে অথবা ভিতরের দিকে। বাট এখানে হচ্ছে আমরা জাস্ট একটা ডিরেকশন চিন্তা করতেছি, বাইরের দিক ক্ষেত্রফলের দিক। এবং কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে এই যে এদিক বরাবর, এদিক বরাবর। এখন দেখো এই জিনিসটা, এই যে ক্ষেত্রফলের মধ্য দিয়ে, পুরোটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে কিন্তু আয় পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে না, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আয়ের একটা অংশ ফ্লো হচ্ছে। সো ওই কনসেপ্ট থেকে আসা হচ্ছে প্রবাহ ঘনত্ব, যে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, পুরোটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে আয়ের কতটুকু অংশ ফ্লো হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে প্রবাহ ঘনত্ব। বা আমরা ওইটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করি। জে সমান হচ্ছে আই ডিভাইডেড বাই এ। আই সমান কি ছিল বলতো? আই সমান হচ্ছে এন এ ভিডি ইন্টু ই ডিভাইড বাই এ। এ বাদ দিয়ে দাও, তার মানে জে সমান থাকতেছে হচ্ছে এন ভিডি ইন্টু ই। এটা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব এবং ড্রিফট ভেলোসিটির মধ্যে সম্পর্ক। এখন দেখো এখানে যেহেতু একটা ক্ষেত্রফল ভেক্টর চলে আসছে, তার মানে প্রবাহ ঘনত্ব যে ব্যাপারটা হচ্ছে একটা ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি যেহেতু আসছে, তাহলে আমাদের প্রবাহ ঘনত্বের কি জানা লাগবে? দিক জানা লাগবে। এইভাবে মনে রাখতে পারো যে প্রবাহ ঘনত্বের দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র যে আছে ওইটার দিকের মতো কাজ করে। তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করে, আমাদের প্রবাহ ঘনত্ব একই দিকে কাজ করে। এখন বলো এই যে চার্জগুলো আছে, চার্জগুলো আমাদের তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করবে? তড়িৎ প্রবাহের দিকে নাকি তড়িৎ প্রবাহের উল্টা দিকে? তড়িৎ প্রবাহিত হয় যেদিকে, ওই ক্ষেত্রে কি কাজ করবে? তড়িৎ ক্ষেত্র কাজ করবে। তার মানে প্রবাহ ঘনত্ব যেটা আছে, এটাও কি? এটা আমাদের এদিকে কাজ করবে। ঠিক আছে, প্রবাহ ঘনত্বের ভ্যালুটা কিন্তু আমরা পাই গেছি এন ভিডি ইন্টু ই। এবং প্রবাহ ঘনত্বের দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে, আর তড়িৎ ক্ষেত্র হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো হয় ওই দিকে কাজ করে। এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, কেন কারেন্ট যেদিকে ফ্লো হয় ওই দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করে। এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। এই যে দেখো, এক্সটার্নাল কোন দিকে কাজ করে? ডান দিকে কাজ করে। সো অবশ্যই কারেন্টও ডান দিকে ফ্লো হচ্ছে, এই জন্য হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব যেটা আছে এটার দিকটাও এদিকে। ঠিক আছে, বোঝা গেছে?
এবং এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে যদি আমি ক্রস সেকশনটা একটু আলাদা করে নিই, যেমন এটা হচ্ছে এই যে এই ক্রস সেকশনটা হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে এটার লম্ব বরাবর, বাট এরকমও কিন্তু হইতে পারতো, এরকম হইতে পারতো, পারতো না? বলো তো আমাকে, এরকম কিন্তু হইতে পারতো। এখন কি লম্ব আছে? বলো, এখন কি লম্ব আছে? এখন কিন্তু লম্ব নাই। সো আমরা কি করবো, আমরা হচ্ছে এই ক্ষেত্রফলটাকে লম্বভাবে নিব, মানে কি এই ক্ষেত্রফলটাকে হচ্ছে আমরা এভাবে চিন্তা করব, এই যে এইভাবে চিন্তা করব। আগে ছিল হচ্ছে এইরকম ক্ষেত্রফলের দিক, আর এখন ক্ষেত্রফলের দিক কোন দিকে, এই যে এরকম। সো এটাকে যখন আমি এই এরিয়াতে কনভার্ট করব, এটাকে এ প্রাইম বললাম, এ প্রাইম বললাম, তার মানে এই এরিয়া যেটা আছে এটা যদি থিটা হয়, সো এ প্রাইম যেটা আসবে এটা আসবে হচ্ছে এ কস থিটা। বাট আমাদের হচ্ছে প্রবলেম ওইরকম সলভ করা নাই এই প্রবাহ ঘনত্ব নিয়ে, বাট ভেক্টর রিলেটেড আছে যে এ এরিয়া যেটা আছে, এই যে এই এরিয়া যেটা আছে, এই এরিয়াটাকে আমরা কি করছি, এর একটা উপাংশ নিছি, আমাদের যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে এর লম্ব বরাবর, যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে এর লম্ব বরাবর, এবং এই ক্ষেত্রফলটাই বোঝাচ্ছে কি, এই যে এটা। সো এক cos θ দিয়ে ডিভাইড করা হয়ে যাবে, আলটিমেটলি সেম এক্সপ্রেশন আসবে, যে সমান এন বিডি ইন্টু ই। এবং দিক কোন দিকে হবে, দিক হবে হচ্ছে ব্যাটারি যে পজিটিভ আছে, ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভ দিকে, বা তড়িৎ ক্ষেত্রের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল প্রবাহ ঘনত্ব, যেটা তোমরা ক্লাসে একটু কনফিউশন ছিল। তারপরে দেখো অভ্যন্তরীণ রোধের ব্যাপারটা। অভ্যন্তরীণ রোধ বলতে কি বোঝায়, আমরা যে ব্যাটারিগুলো অ্যাড করছি, আমরা যে এই যে একটা দণ্ডের মধ্যে ব্যাটারি অ্যাড করছি, দেখো আমরা যে একটা দণ্ডের মধ্যে ব্যাটারি অ্যাড করছি, এই যে ব্যাটারিটা অ্যাড করছি বা সেলটা অ্যাড করছি, এটার একটা ভোল্টেজ ছিল যেটা হচ্ছে ভি, বা আমি হচ্ছে এখানে ই বললাম, এটা একটা ফোর্স ছিল যেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স ই। এখন দেখো প্রতিটা জিনিসই কিন্তু প্র্যাকটিক্যালি কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি, রাইট? প্রতিটা সেল বা প্রতিটা ব্যাটারি বলো কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি, এবং প্রতিটা পদার্থের অভ্যন্তরীণ কিছু একটা অ্যাবিলিটি থাকে বাধা দেওয়া। এই যে অভ্যন্তরীণ অ্যাবিলিটি থাকে বাধা দেওয়া, এইটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, যেমন আমি হচ্ছে কোনো একটা সার্কিটের মধ্যে যদি ধরি, তাহলে আমি একটা বাধা হিসেবে কাজ করবো আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো। তুমি যদি ধরো তুমি একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবা, তোমার ছোট আপু বা তোমার ছোট বোন বা বড় আপু বড় বোন আছে, তোমার প্রিয় মানুষ আছে, সো ওরা হচ্ছে ধরলে দেখবা বাধা হিসেবে কাজ করবে। কারণ প্রতিটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং অন নেচার ক্যান ওয়ার্ক লাইক রেজিস্ট্যান্স। প্রতিটা জিনিস তোমার হচ্ছে রেজিস্ট্যান্সের মতো কাজ করতে পারে। সো এই যে রেজিস্ট্যান্স গুলো আছে অন্তর্নিহিত, আমি আসলে বুঝতে পারতেছি না যে রেজিস্ট্যান্স আছে কি নাই। সো এই ব্যাপার স্যাপারগুলোকে বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। যেমন আমার অভ্যন্তরীণ রোধ, সেলের এরকম সেলের একটা অভ্যন্তরীণ রোধ থাকে, এবং এই অভ্যন্তরীণ রোধটা অলওয়েজ সেলের সাথে সমান্তরালে থাকে। কোষের সাথে কিভাবে থাকে, সমান্তরালে থাকে। এটাকে হচ্ছে অভ্যন্তরীণ রোধ বলা হয়, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং এখন থেকে আমরা এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে হচ্ছে এত ডিটেলসে লিখবো না, আমরা হচ্ছে এইভাবে লিখবো যে এটা একটা রোধ, এটার সাথে একটা ব্যাটারি আছে, ব্যাটারি একটা অভ্যন্তরীণ রোধ আছে, এটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে বহিরোধ, এবং এটা হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাটারি। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাকে যদি অভ্যন্তরীণ রোধের ব্যাপারে কিছু বলা না থাকে ব্যাটারির ক্ষেত্রে, তাহলে ধরে নিব হচ্ছে ওইটা আইডিয়াল কেস। কি কেস? আইডিয়াল কেস। আইডিয়াল কেসের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0, মানে হচ্ছে আর এর ভ্যালু 0। ঠিক আছে, আর এর ভ্যালু 0। এখন আমাকে বলো তো, জাস্ট সিম্পল, আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি এই জিনিসপাতিগুলো। এই যে এখান দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটা কি হবে বলো তো? কারেন্ট আই সমান হবে হচ্ছে বিভব পার্থক্য, যেটা হচ্ছে ই ডিভাইড বাই রোধ, তুল্য রোধ। এই আর এবং এই আর কিভাবে আছে বলতো? সিরিজ আছে না? কারণ কি, সেম পরিমাণ কারেন্ট এদিকে দেখো, এদিক দিয়ে যাচ্ছে, কারেন্ট ফ্লো কি, কারেন্ট ফ্লো হচ্ছে সেম সেম থাকতেছে, তার মানে সিম্পলি শ্রেণীতে আছে, শ্রেণীতে তুলনার কত যোগ করে দিলে যা আসে ওইটা। তো আই সমান ই ডিভাইড বাই আর প্লাস আর। ঠিক আছে, সো এটা হচ্ছে মূল প্রবাহটা গেল আর কি। তো এই প্রবাহটা কেন বের করছি, কারণ আমাদের প্রবাহটা বের করছি তাপীয় অপচয় হিসাব করতে হবে। কিভাবে তাপীয় অপচয় কিভাবে হিসাব করব? ধরো তোমার কাছে একটা সার্কিট আছে, একটা সার্কিটের মধ্যে একটা বহিরোধ আছে। বহিরোধ মানে কি? বহিরোধ মানে হচ্ছে এখানে তুমি ফ্যান ইউজ করতেছো, অথবা অথবা কোন একটা রেফ্রিজারেটর ইউজ করতেছো, অথবা কোন একটা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছো। ঠিক আছে, যেমন ক্যামেরা হইতে পারে, টিভি হইতে পারে, ফোন হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, ইউজ করতেছো। সো ওই ল্যাপটপ বা ক্যামেরা বা ফোন বা টিভি বা যা, ঠিক আছে, যাই ইউজ করে ইলেকট্রনিক ডিভাইসে তোমার কতটুকু তাপ অপচয় হচ্ছে ওইটা তোমার বের করতে হবে, বা ওইটার ম্যাক্সিমাম মিনিমাম একটা আলোচনা দেওয়া আছে, ওই আলোচনাটা হচ্ছে আমরা একটু বুঝতে চেষ্টা করব। ঠিক আছে, এখন ধরো আমি বললাম এই যে রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে আর, এবং এই যে এটা হচ্ছে স্মল আর, এবং এটা হচ্ছে ই। এটার মধ্যে দিয়ে দেখো তো কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, এটার মধ্যে দিয়ে হচ্ছে আই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। সো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, ভালো মতো বুঝো। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, এটাকে আমি বলবো হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে ইনটু ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা। ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, ভালো মতো বুঝো, আমি যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে উৎপন্ন তাপ বের করতে যাচ্ছি,
ওই তাপটা হচ্ছে ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে ইনটু ওই রেজিস্ট্যান্সের মানটা। ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে এর পাওয়ার 2 ইনটু এর মানটা। ঠিক আছে, এর মানটা। ওকে, ভালো কথা। এখন দেখো আমরা কিন্তু অলরেডি জানি যে আই সমান কি, আই সমান হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর ইনটু আর। সো এটা হচ্ছে আমাদের পাওয়ার বা কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে। এখন আমাকে একটা সিম্পল একটা কোশ্চেন অ্যান্সার দাও। ধরো আমার রোধ হচ্ছে, আমি বললাম মানে আমার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2000 ওহম। তুমি কি আমার এই অভ্যন্তরীণ রোধকে চেঞ্জ করতে পারবা? সো কেউ কেউ হয়তো ভাবতেছে না ভাই আমি হচ্ছে দা বটিল নিয়ে নামে যাবো, আপনার হাত পা কাটে ফেলবো, তাহলে বস্তু কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স কমে যাবে। এটা করতে পারো, বাট এটা তো আসলে ফিজিবল কোনো কিছু না, রাইট? তো আমার কি করতে হবে, আমার হচ্ছে অভ্যন্তরীণ যে রোধের ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা কখনো চেঞ্জ করা যায় না, বা যে পদার্থটা দেওয়া আছে সেলের মধ্যে ওই পদার্থটা ফিক্সড বা ওই পদার্থের রোধটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ধরে নিয়ে এই ক্যালকুলেশনটা করতে হবে। কি করতে হবে, অভ্যন্তরীণ রোধ যেটা আছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা একটা স্পেসিফিক সেলের ক্ষেত্রে ফিক্সড থাকে, বা ফিক্সড বলতে কি কনস্ট্যান্ট থাকে। কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সো তুমি এখানে কি করবা, তুমি হচ্ছে এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন বের করবা, মানে ম্যাক্সিমাম কতটুকু পাওয়ার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়া যাচ্ছে। সো কোনো কিছু ম্যাক্সিমাম মিনিমাম করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি কার রেসপেক্টে, যেটা ভেরিয়েবল ওইটার রেসপেক্টে করে কত বসাই, এটা হচ্ছে 0 বসাই। সেটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো, ডি টি আর অফ, আমরা ইটাকে লিখে নিলাম, একটু ভেঙে লিখি, ই স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস আর স্কোয়ার ইন্টু আর। দেখো তো এটা হচ্ছে 0 আসবে। ঠিক আছে, যদি 0 আসে, দেখো ই স্কোয়ার হচ্ছে ধ্রুবক, বাইরে বের হয়ে আসবে, এবং এটার যে ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন কি আসবে, ইউ ডিভাইড বাই বি এর ফর্মুলা। ইউ ডিভাইড বাই বি মানে কি, আর প্লাস আর স্কোয়ার, আর প্লাস আর টু দি পাওয়ার 4। কেন, কারণ ডিডিএক্স অফ ইউ বাই বি এর ফর্মুলা বলো তো কি, ডিডিএক্স অফ ইউ ডিভাইড বাই বি, নিচে হচ্ছে বি স্কোয়ার ইউ ইন্টু বি স্কোয়ার, এখানে হচ্ছে ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। এটাই তো ফর্মুলা, রাইট? সো এই ফর্মুলাটা আমরা এখানে সিম্পলি ইউজ করব। এরপর যদি ইউজ করি তাহলে কি আসতেছে, পাওয়ার 4 এবং আর প্লাস আর স্কোয়ার ইন্টু আর এর ডিফারেন্সিয়েশন আর রেসপেক্টে কত 1, মাইনাস মাইনাস আর কনস্ট্যান্ট থাকবে, আর এটার ডিফারেন্সিয়েশন কত আসবে 2 ইন্টু আর প্লাস আর, মানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, 2 মাইনাস 1 মানে 1, এবং আর প্লাস আর এর ডিফারেন্সিয়েশন কত 1, আর এর ডিফারেন্সিয়েশন 1, আর স্মল আর এর ডিফারেন্সিয়েশন কত 0, কারণ ভেরিয়েবল হচ্ছে ক্যাপিটাল, এটা কত, এটা হচ্ছে 0। সো এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করো, ই এর ভ্যালু তো 0 হইতে পারে না, ক্রস মাল্টিপ্লাই করলে আর প্লাস আর টু দি পাওয়ার 4 এটা গুণ হয়ে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 যদি হয়ে যায়, তুমি আর প্লাস আর হোল স্কোয়ার এটাকে ভাঙাও, তো আর স্কোয়ার প্লাস 2 ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার মাইনাস আর ইন্টু আর, দেখো আর ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার, 2 দিয়ে গুণ দাও, সো 2 আর স্কোয়ার, আর ইন্টু স্মল আর, তার মানে ক্যাপিটাল আর স্মল আর 2 দিয়ে গুণ দাও, 2 ক্যাপিটাল আর স্মল আর, এটা সমান কত, সমান হচ্ছে 0। এখন যদি করো 2 ক্যাপিটাল আর স্মল আর বাদ, ঠিক আছে, সো আর স্কোয়ার মাইনাস 2 আর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস আর স্কোয়ার, ওই পাশে গেলে হবে হচ্ছে প্লাস আর স্কোয়ার, ডান পাশে কি, ডান পাশে হচ্ছে আর স্কোয়ার, তার মানে কি আর সমান হচ্ছে আর। সো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তখনই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হবে যখন ওই রেজিস্ট্যান্সের ভ্যালু অভ্যন্তরীণ রোধের বা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মানের সমান হবে। ঠিক আছে, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মানের সমান হবে। কখন বেশি তাপ অপচয় হবে, যখন সেলের যে অভ্যন্তরীণ রোধ আছে ওই অভ্যন্তরীণ রোধ এবং আমরা যে ইলেকট্রনিক ডিভাইসটা ইউজ করতেছি ওই ইলেকট্রনিক ডিভাইসের রোধ দুটো সমান আসবে। ঠিক আছে, সো এই যে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হচ্ছে এই ভ্যালুটা কত বলতো, ম্যাক্সিমাম পাওয়ার যে ডিসিপেট হচ্ছে ওইটার ভ্যালু কত বলো আমাকে, পি ম্যাক্স। পি ম্যাক্স কখন পাবো, যখন আমরা স্মল আর এবং ক্যাপিটাল আর দুইটা একসাথে
সেম ভ্যালু বসাই দিব। সো ই স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো স্মল আর প্লাস ক্যাপিটাল আর, সো ক্যাপিটাল আর লিখলাম প্লাস স্মল আর জায়গায় আমি ক্যাপিটাল আর লিখলাম, স্কোয়ার ইন্টু আর, এটা বসাও, আসবে হচ্ছে ই স্কোয়ার ডিভাইড বাই 4r। সো এই আর এর জায়গায় তুমি কি বসাতে পারো, স্মল আর বসাতে পারো, তার মানে স্কোয়ার ডিভাইড বাই 4 স্মল আর অথবা স্কোয়ার ডিভাইড বাই 4 ক্যাপিটাল আর। এটাই কি আমাদের, এটা হচ্ছে আমাদের তাপীয় অপচয় বা ম্যাক্সিমাম তাপীয় অপচয়। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ে সুন্দর করে একটা গ্রাফও দেওয়া আছে, যে গ্রাফটা কিরকম দেখো তো, গ্রাফটা হচ্ছে এরকম, এদিক বরাবর হচ্ছে তাপ এবং এদিক বরাবর হচ্ছে রোধ। কিসের রোধ? অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, ডান দিক বরাবর হচ্ছে অভ্যন্তরীণ রোধ এবং উপরের দিক বরাবর হচ্ছে তাপ। তুমি দেখো আস্তে আস্তে যখন তুমি যখন আস্তে আস্তে রেজিস্ট্যান্সটা বাড়াচ্ছ, দেখো আস্তে আস্তে কি করতেছো, আস্তে আস্তে হচ্ছে তুমি এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স তুমি বাড়াচ্ছ, প্রথম হচ্ছে ধরো 2 3 4 5 এভাবে বাড়াচ্ছ। যদি বাড়াও তুমি এই সূত্র দেখে বলো, এই সূত্র থেকে বলো, যদি আর বাড়াও পাওয়ার কি বাড়বে না? পাওয়ার তো বাড়বে, যদি আর বাড়াও পাওয়ার বাড়বে। এবং কিভাবে বাড়বে? এটা হচ্ছে পাওয়ার, এই যে দেখো আর এবং আর, তার মানে পাওয়ার কি, যেহেতু একটার উপর স্কোয়ার আছে আর একটার উপর পাওয়ার 1 আছে, তার মানে মোটামুটি বলা হয় যে ফ্র্যাকশন আকারে বাড়বে। সো কিভাবে বাড়তেছে এই ফ্র্যাকশনটা, এভাবে হচ্ছে আমরা এভাবে বলতেছি, এই যে এভাবে বলতেছি। একটা সময় দেখো ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাচ্ছে, রাইট? একটা সময় কি পাওয়া যাচ্ছে? ম্যাক্সিমাম পাওয়ার। কখন পাওয়া যাচ্ছে? এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু যখন ক্যাপিটাল আর এর সমান হচ্ছে তখন কি ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাচ্ছে, এবং এই যে ভ্যালুটা এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। এরপরে কি হবে? এরপর হচ্ছে আস্তে আস্তে পাওয়ার কমতে থাকবে এবং এর আরেও আগেও আস্তে আস্তে পাওয়ার কমই ছিল, বাট ম্যাক্সিমাম পাওয়ার আমরা কখন পাচ্ছি? যখন অভ্যন্তরীণ রোধ এবং বহিস্থ যে রোধ দুইটা সমান আসতেছে তখন। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের তাপীয় অপচয়। সো এই যে তাপীয় অপচয়, এখান থেকে চলে আমাদের ইলেকট্রিক বিলের হিসাব নিকাশগুলো চলে আসে। ঠিক আছে, কি আসে? ইলেকট্রিক বিলের হিসাব নিকাশগুলো এখান থেকে চলে আসে। দেখো কিভাবে, কিভাবে আসে দেখো, আমরা যে মাত্র পরে আসলাম যে আমাদের রোধ, রোধটা কত ছিল বলতো? রোধটা ছিল হচ্ছে আর, এবং এটার যে বিভব পার্থক্য এটাকে বলা হচ্ছে ভি। সো এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটাকে আমি ধরে নিলাম হচ্ছে আই, কারেন্টটাকে ধরে নিলাম হচ্ছে আই। সো এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটাকে ধরে নিলাম হচ্ছে আই। আমরা পাওয়ারকে কি বলতে পারি বলতো? পাওয়ারকে বলতে পারি হচ্ছে একক সময়কৃত কাজ, রাইট? ডাব্লিউ ডিভাইড বাই টি। এখন ডাব্লিউ কে কি বলা যায় বলো? ডাব্লিউ কে কি বলা যায়? ডাব্লিউ সমান হচ্ছে পাওয়ার ইনটু টাইম, রাইট? ডাব্লিউ সমান হচ্ছে পাওয়ার ইনটু টাইম। এখান থেকে সুন্দর একটা ইউনিট আসে বা একক আসে, এখান থেকে সুন্দর একটা ব্যাপার স্যাপার আসে, সুন্দর একটা ব্যাপার স্যাপার আসে। যেমন আমরা পাওয়ার একক কি বলো? পাওয়ার একক কি বলো? পাওয়ার একক কি বলো? পাওয়ারের একক হচ্ছে ওয়াট, রাইট? পাওয়ার একক, একক হচ্ছে ওয়াট। এবং সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড, রাইট? সেকেন্ড। এখন ইলেকট্রিসিটিতে সুন্দর একটা ইউনিট আছে যেটাকে বলছে বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি। বিওটি, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে 1000 ওয়াটের, ভালো মতো বুঝো, 1000 ওয়াট বা 1 কিলোওয়াটের একটা যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ কাজ করা হয়, ঠিক আছে, 1000 ওয়াটের, দেখো 1000 ওয়াটের, 1000 ওয়াট, 1000 ওয়াটের একটা যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে, 1 ঘন্টা ধরে যদি চালু থাকে, তাহলে যে পরিমাণ কাজ করতে হয় বা যে পরিমাণ কাজ করা হয় ওইটাই হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বা 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। তো আমরা হচ্ছে 1000 ওয়াটকে এভাবে না বলে 1 কিলোওয়াট বলবো। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র যদি 1 ঘন্টা কাজ করে, তাইলে এই যন্ত্রটা যে পরিমাণ পাওয়ার ডিসিপেট করে বা যে পরিমাণ কৃতকাজ করে ওইটাকে বলা হচ্ছে 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। কি বলা হয়? 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। তুমি দেখো এখন 1 বোর্ড অফ ট্রেড ইউনিট অ্যাকচুয়ালি কি আসতেছে? এটা আসতেছে হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করবে, তার মানে পি ইন্টু টি গুণ করে দাও, 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, মানে কি আসতেছে? কিলোওয়াট আওয়ার। সো এটা হচ্ছে আমাদের 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। আমরা যে ইলেকট্রিসিটিতে দেখবো হচ্ছে যারা গ্রামের বাসায় থাকো, স্পেশালি এখনো যাদের বাসা হচ্ছে কার্ড সোয়াইপিং এর ব্যাপার স্যাপারগুলো আসে নাই, মানে মিটারে তো এখন কার্ড সোয়াইপ করে হচ্ছে, আগে রিচার্জ করতে হয়, দেন হচ্ছে ইলেকট্রিসিটি বিলগুলো আসে, এইগুলো যাদের বাসায় এখন আসে নাই বা গ্রামে হচ্ছে যারা আছে ওরা দেখবো হচ্ছে প্রতি মাস শেষে, মানে মাসের 27 28 তারিখের দিকে একজন লোক আসে, খাতার মধ্যে লিখে যায়, মিটারে একটা কিছু একটা দেখে দেখে লিখে যায়। কি লিখে? লিখে হচ্ছে এই ব্যাপারটা, এই ব্যাপারটা লিখে ভালো মতো বুঝো। ধরো গত জানুয়ারি মাসে তোমাদের মিটারে এই যে এই ইউনিটে দেখা যাচ্ছে হচ্ছে 2024, ধরো 2024, এবং এই যে আগামী 27 28 তারিখ আসবে ফেব্রুয়ারি মাসে, ধরো তখন দেখা যাচ্ছে 3000।
3024। তার মানে আগের মাসে ছিল হচ্ছে 2024 ইউনিট, এখন আছে হচ্ছে 3024 ইউনিট। তাহলে বলো তো কতটুকু বিদ্যুৎ তুমি পোড়াইছো? 1000 ইউনিট বিদ্যুৎ তুমি পোড়াইছো। ঠিক আছে, এখন 1 ইউনিট বিদ্যুতের জন্য যদি 4 টাকা হয় তাহলে তোমার বিল আসবে হচ্ছে 4000 টাকা। সো এই যে ব্যাপার স্যাপারগুলো, এই ব্যাপার স্যাপারগুলো মনে হচ্ছে খাতায় লিখে নেয়, যেটার মূল ভিত্তি হচ্ছে ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট যেটা আছে ওইটার কে হচ্ছে ইউনিট ধরে ওনারা এই হিসাব নিকাশটা করে। ঠিক আছে, আমাদের কাজ হবে এই জিনিসটাই বোঝা। এখন দেখো ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট কি ছিল? 1 কিলোওয়াট আওয়ার, মানে হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র 1 ঘন্টা যদি অন রাখে তাহলে কি পরিমাণ ইলেকট্রিসিটি খরচ করতেছে, ওইটাই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। সো পাওয়ারের দেখো আরো এক্সপ্রেশন কিন্তু আমরা পড়ছিলাম। পাওয়ারের এক্সপ্রেশনগুলো হচ্ছে আমরা যদি এখানে রিপ্লেস করে দেই, দেখো ডাব্লিউ সমান কি আসতেছে? পি ইন্টু টি। ডাব্লিউ সমান কি আসতেছে? পি ইন্টু টি। পি সমান কি বলতো? পি সমান হচ্ছে ভিআই ইন্টু টি, ভিআই ইন্টু টি। তারপর হচ্ছে আই সমান কি বলতো? আই সমান হচ্ছে ভি বাই আর, সো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি সমান কি বলতো? সমান হচ্ছে, বলো সমান কি? সমান হচ্ছে আই, আই সমান কি বলতো? ভি সমান কি আই আর, সো আই স্কোয়ার আর ইন্টু টি। ঠিক আছে, সো এগুলা দিয়ে হচ্ছে মোটামুটি তুমি কি বের করতে পারবা? তুমি হচ্ছে ইউনিট ক্যালকুলেশন করতে পারবা। বাট একটা ব্যাপার হচ্ছে ইউনিট বা ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা ছিল ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা ছিল হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটা কি এই যে কিলোওয়াট আওয়ার, এটা কি এসআই একক? আমাকে বলো তো এটা কি এসআই একক কিনা? এটা কি এসআই একক? অ্যান্সার হচ্ছে না, এটা এসআই একক না। সো আমাদের যে ক্যালকুলেশনের ভ্যালুগুলো ছিল, বা আমি ধর হচ্ছে আয়ের ভ্যালু এম্পিয়ারে বসালাম, রেজিস্ট্যান্সের ভ্যালু ওহমে বসালাম, সময়ের ভ্যালু সেকেন্ডে বসালাম। সো এটা কিন্তু আমাদের ফাইনাল বোর্ড অফ ট্রেড ইউনিট বা যেভাবে হচ্ছে আমাদের বিদ্যুৎ বিলগুলো হিসাব করা হয় ওইভাবে আসতেছে না। সো আমরা কি করবো? ওইটাকে হচ্ছে কোনোভাবে রিপ্লেস করে আমাদের একক যেটা আছে, এককটা হচ্ছে কিলোওয়াট আওয়ারে বসাবো। আমাদের কাছে সিম্পল যদি পাওয়ার দেওয়া থাকে, পাওয়ারকে তো কিলোওয়াটে নিতে পারবো, এবং সময় দিয়ে থাকলে ঘন্টায় নিতে পারবো। বাট ধরো তোমার কাছে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, এগুলো কিন্তু নিতে পারবে না। সো ওই রকম ভ্যালু যদি এসআইতে আসে, এসআই থেকে যখন আমি এই ভ্যালুটাতে কনভার্ট করবো, কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, এটা আমাদের বোঝা লাগবে। এখন দেখো এক বোর্ড অফ ট্রেড ইউনিট কিলোওয়াটে কত আসে? কিলোওয়াটে কত আসে দেখো, 1 ইন্টু 1 কিলোওয়াট সমান কত বলতো? 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3500 সেকেন্ড, রাইট? তার মানে এটা আসবে হচ্ছে 3.6 ইন্টু কত আসে? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 ওয়াট সেকেন্ড। এটা কি? এটা হচ্ছে এসআই একক। ঠিক আছে, তার মানে ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট অ্যাকচুয়ালি হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট সেকেন্ড। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট সেকেন্ড। এই মানটা আমাদের মনে রাখতে হবে, এই মানটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই মানটা আমাদের মনে রাখতে হবে। তার মানে আমি যদি 1 ওয়াট সেকেন্ড লিখতে চাই, 1 ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড কত আসবে বলতো? ওয়াট সেকেন্ড আসবে হচ্ছে 3.1 ডিভাইড বাই 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, দুইটা যে কোনো একটা মনে রাখলে হবে। আমি এসআইতে এই ভ্যালুটা বের করবো, এই ভ্যালুটা বের করে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দিয়ে সিম্পলি ডিভাইড করবো, তাহলে কি আসবে? বোর্ড অফ ট্রেড ইউনিট চলে আসবে। আমি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ইউজ করে ভ্যালুটা বের করবো, বের করে হচ্ছে এটাকে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করবো, দেন আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিটে চলে আসবে। সিমিলারলি হচ্ছে বিআইটির ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। সো এসআই থেকে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিটে কনভার্ট করার নিয়মটা হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেছে? এটা বিদ্যুৎ বিল হিসাব নিকাশগুলো বোঝা গেছে? এটাই দেখো তোমার এখানে সূত্র আকারে দেওয়া আছে। সো এখানে হচ্ছে সিম্পল টিকে যদি তুমি ঘন্টায় বসাও, টিকে ঘন্টায় বসাও, টিকে ঘন্টায় বসাও, এবং বাকি সবগুলা ভ্যালু এসআইতে বসাও। এসআই মানে কি? এসআই মানে কি বলতো? বি এর একক বা ভোল্টেজ ডিফারেন্স, যেটার একক হচ্ছে ভোল্ট, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, যেটাকে আমরা হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করি। আর পাওয়ার যেটা আছে এটার একক হচ্ছে ওয়াট, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। আই যেটা আছে আয়ের একক হচ্ছে এম্পিয়ার, যেটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি। এই ভ্যালুগুলোকে যখন এসআইতে বসাবা, এই ভ্যালুগুলোকে যখন এসআইতে বসাবে, এবং এখানে যতগুলো সময় আছে সময়টাকে যখন তুমি ঘন্টায় বসাবা, 1000 দিয়ে ভাগ করলে তোমার সিম্পলি ইউনিট চলে আসবে। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করলে তোমার সিম্পলি ইউনিট চলে আসবে। দেন 1 ইউনিটের দাম 4 টাকা হলে 2 ইউনিটের দাম 8 টাকা, 3 ইউনিটের দাম 12 টাকা, এগুলো তো বেসিক হিসাব নিকাশ করা যায়। ঠিক আছে, এখন ধরো আমরা হচ্ছে এরকম কিছু একটা প্রবলেম সলভ করি, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখো একটা বাড়িতে 100 ওয়াটের 3টা বাতি, 60 ওয়াটের 2টা বাতি, 25 ওয়াটের একটা বাতি দৈনিক গড়ে 4 ঘন্টা জ্বলে। দৈনিক গড়ে কি করে? 4 ঘন্টা জ্বলে, 4 ঘন্টা জ্বলে।
আচ্ছা, এখন আমরা হচ্ছে বাতির হিসাবটা করব। বাতির হিসাবটা করি, দেখো আসো। আচ্ছা, 100 ওয়াটের কয়টা বাতি? 3টা। 60 ওয়াটের কয়টা? 2টা। 25 ওয়াটের কয়টা? একটা। গড়ে কয় ঘন্টা করে জ্বলে? 4 ঘন্টা। সো 100 ওয়াটের বাতি হচ্ছে কয়টা? 3টা। 100 ওয়াটের বাতি 3টা। আমি টোটাল ক্ষমতাটা বের করতেছি, ঠিক আছে? 100 ওয়াটের বাতি 3টা। 60 ওয়াটের বাতি কয়টা? 60 ওয়াটের বাতি হচ্ছে 2টা। 25 ওয়াটের বাতি কয়টা? 25 ওয়াটের বাতি হচ্ছে 25 ওয়াটের বাতি হচ্ছে একটা, ঠিক আছে? সো বাতির জন্য টোটাল পাওয়ার কতটুকু দরকার হয়? 100 ওয়াটের জন্য 3টা, যোগ 60 ওয়াটের জন্য 2টা, যোগ 25 ওয়াটের জন্য একটা। এটা হচ্ছে বাতির জন্য টোটাল পাওয়ার। বাট এটার এককটা কি বলতো? এটার এককটা হচ্ছে আমার ওয়াট। আমরা কি ওয়াটে হিসাব করি নাকি কিলোওয়াট হিসাব করি? আমরা হচ্ছে কিলোওয়াটে হিসাব করি, রাইট? কারণ কি? কারণ হচ্ছে আমরা বোর্ড অফ ট্রেড ইউনিট বা হিসাব নিকাশ করার জন্য ইউনিটটা বের করতেছি। সো এটাকে আমরা কি করবো? 1000 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা আসবে, এটা এই যে এককটা, এটা আসবে হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট। বাট বোর্ড অফ ট্রেড ইউনিট, দেখো, প্রতি একক বিদ্যুৎ, প্রতি একক বিদ্যুতের খরচের ভ্যালু দেওয়া আছে। তার মানে প্রতি একক মানে কি? ইউনিট, ঠিক আছে? প্রতি ইউনিট বিদ্যুৎ। এক ইউনিট মানে কি? এক ইউনিট মানে কি বলতো? এক ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার মানে কি? সময়টাকে এর সাথে গুণ দিব, বাট কিভাবে? ঘন্টা হিসেবে। সো দৈনিক, দৈনিক গড় হচ্ছে 4 ঘন্টা। সো কিলোওয়াটের সাথে আমরা কি করব? 4 ঘন্টা গুণ দিব। সো এককটা কি আসবে? কিলোওয়াট আওয়ার। সো এটা কিন্তু আমরা দৈনিক হিসাব করছি। কি হিসাব করছি? দৈনিক। ওকে, ভালো কথা। দৈনিক হিসাব করছি। ক্যালকুলেশন করো কত আসে। 25 ডিভাইড বাই 1000 ইন্টু হচ্ছে 4। সো 1.78 ইউনিট বা কিলোওয়াট আওয়ার। একদিনে হচ্ছে আমাদের বাতির জন্য 1.78 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, ঠিক আছে? তারপর হচ্ছে পাখা। দেখো, পাখা কয়টা? পাখা হচ্ছে 800 ওহমের 3টা পাখা, দৈনিক গড়ে 3 ঘন্টা চলে। সো পাখার জন্য আমরা কি করব? পাখার হিসাব। পাখার হিসাবটা আমরা কি করতেছি? দৈনিক করতেছি। দৈনিক। ওকে, এখানে কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে। রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর কিছু দেওয়া আছে? আচ্ছা, আর কিছু দেওয়া নাই বলতে অবশ্যই দেওয়া আছে। ওই বাড়িতে 220 ভোল্টের সরবরাহ লাইন আছে। তার মানে ওই বাড়ির প্রতিটা যন্ত্রপাতির জন্য বিভব পার্থক্য যেটা হচ্ছে 220 ভোল্ট। তার মানে পাখার জন্য হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া আছে, বিভব দেওয়া আছে। সো আমরা কিভাবে ইউজ করবো? বি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু টি। ভালো কথা, বসাও বসাও। ভি, ভি এর মান কত? 220 ভোল্ট। 220 ভোল্ট ডিভাইড বাই আর। আর এর মান কত? আর এর মান হচ্ছে 800 ওহম। 800 ওহম। এটা কি? একটা পাখার জন্য। বাট পাখা কয়টা? পাখা হচ্ছে টোটাল 3টা। সো পাখা টোটাল কয়টা? 3টা ইন্টু কয় ঘন্টা করে চলে? 3 ঘন্টা। 3 ঘন্টা, 3 ঘন্টা। আর 1 ঘন্টায় কত? 3600 সেকেন্ড। আর ভাইয়া বলছিলাম কি, এই যে ভ্যালুটা, ভ্যালুটা হচ্ছে এসআই তে আসছে। এসআই এর ভ্যালুটা আমরা কি করব? এসআই এর ভ্যালুটা হচ্ছে আমরা কিলোওয়াট আওয়ার বা ইউনিটে কনভার্ট করার জন্য কত দিয়ে গুণ করতে বা ভাগ করতে হয়? এসআই এর ভ্যালুটা হচ্ছে আমাদের এসআই এর ভ্যালুটাকে হচ্ছে আমরা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এটা দিয়ে ভাগ করতে হবে। সো ভাগ যদি করি তাহলে কত আসে দেখো তো। 220 স্কোয়ার ডিভাইড বাই 800 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3600 ডিভাইড বাই 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো এটা আসে হচ্ছে 0.5445 ইউনিট, ঠিক আছে? 0.5445 ইউনিট। মানে আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের আগের পেজে সূত্রটা এরকম সংক্ষেপ করা ছিল। এটা দিয়ে যখন এটা কাটবা, এটা হচ্ছে 1000 আসবে। তো এই তিনটা কি? তিনটা হচ্ছে ঘন্টায়।
তার মানে সময় যখন ঘন্টায় বসাবা তুমি হচ্ছে ভ্যালুটাকে 1000 দিয়ে ভাগ করলেই ভ্যালুটা চলে আসবে, বাট লাগবে না, আমি যেটা বলছি ওইটা মনে রাখলে হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের পাখার হিসাব। পাখার পরে কি আছে? পাখার পরে আছে হচ্ছে একটা ইস্ত্রি, মাসিক 4 ঘন্টা চলে। ওকে, এখানে কি বলছে? 65 ওহমের একটা ইস্ত্রি মাসিক, ঠিক আছে, এখানে কিন্তু মান্থলি, গড়ে 4 ঘন্টা চলে। ইস্ত্রির হিসাব, বাট হিসাবটা কিসে হবে? এটা হবে মাসিক, ঠিক আছে, মাসিক। ওকে, এর রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে আর, এবং বিভব কি? প্রতিটার জন্য 220 ভোল্ট। সো আমরা কি লিখবো? ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু সময়। ভি এর মান কত বলো তো? ভি এর মান হচ্ছে 220 স্কোয়ার ডিভাইড বাই আর, আর মানে 65 ওহম ইন্টু সময়। সময় হচ্ছে কত? মাসে 4 ঘন্টা চলে। সো আমি সিম্পলি এটাকে 1000 দিয়ে ভাগ করতে পারি, অথবা 4 ঘন্টাকে সেকেন্ডে নিয়ে 3.6 ইন্টু 10⁶ দিয়ে ভাগ করতে পারি, একই কথা। 220 স্কোয়ার টু 4 ডিভাইড বাই 65 ইন্টু 1000, এটা আসবে হচ্ছে 2.9784 ইউনিট। ওকে, দেন এবং 0.3 এম্পিয়ার একটি টেলিভিশন দৈনিক গড়ে 4 ঘন্টা চলে। টেলিভিশনে কি দেওয়া আছে? ডেইলি হিসাব দেওয়া আছে। সো টেলিভিশনের জন্য দেখো, টেলিভিশনের জন্য দেখো, টেলিভিশনের জন্য আমরা কি করতেছি? দৈনিক হিসাব করতেছি। দৈনিক কি কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ দেওয়া আছে আই, এবং বিভব পার্থক্য দেওয়া আছে ভি। তো এটা হচ্ছে ভি আই ইন্টু টি। বিভব পার্থক্য তো 220 ভোল্ট, আই তড়িৎ প্রবাহ হচ্ছে 0.3 এম্পিয়ার ইন্টু সময় হচ্ছে দৈনিক ঘরে 4 ঘন্টা করে চালাচ্ছি। এটাকে যখন আমি 1000 দিয়ে ভাগ করব, ইউনিট চলে আসবে 220 ইন্টু 0.3 ইন্টু 4 ডিভাইড বাই 1000, 0.264 ইউনিট। ওকে, এখন দেখো তোমাকে বলছে হচ্ছে ওই বাড়িতে প্রথম 50 একক বিদ্যুতের জন্য খরচ প্রতি ইউনিটের জন্য 5 টাকা, এবং পরবর্তী প্রতি 1 ইউনিটের জন্য খরচ হচ্ছে 7.5 টাকা। তাহলে তোমাকে বলছে হচ্ছে মাসিক বিদ্যুতের খরচ কত। সো তোমার হচ্ছে মাসে টোটাল কত ইউনিট খরচ হয়েছে ওইটা হচ্ছে তোমার বের করতে হবে। সো যদি 50 ইউনিটের চেয়ে বেশি খরচ হয়, প্রথম 50 ইউনিট প্রতি ইউনিটের জন্য 5 টাকা, এবং 50 ইউনিটের পরবর্তী যত ইউনিট ইউজ করবা, ধরো 50 ইউনিটের পরে 1 ইউনিট ইউজ করছো, 1 ইউনিটের জন্য তোমার 7.5 টাকা, 2 ইউনিটের জন্য 15 টাকা, 3 ইউনিটের জন্য হচ্ছে 22.5 টাকা, এভাবে দিতে হবে। বাট প্রথম 50 ইউনিটের জন্য 50 টাকা 5 টাকা করে দিতে হবে। তোমার হিসাব করতে হবে টোটাল কত ইউনিট খরচ হয়েছে ওইখানে, টোটাল কত ইউনিট খরচ হয়েছে। ওকে, কি মান্থলি টোটাল ইউনিট। এখন দেখো টোটাল ইউনিটের মধ্যে কি কি আছে? টোটাল ইউনিটের মধ্যে বাতির বাতির খরচ আছে, পাখার খরচ আছে, ইস্ত্রির খরচ আছে, এবং টেলিভিশনের খরচ আছে। বাতির খরচটা দেখো দৈনিক হচ্ছে 1.78, তাহলে মান্থলি কত হবে? মান্থলি কত হবে বলো? বাতির খরচটা দৈনিক 1.78, এবং এক মাসে কয় দিন? 30 দিন। সো 1.78 ইন্টু 30, এটা কি বাতির জন্য হবে। পাখার হিসাব, এটা দৈনিক 0.54445 প্লাস 0.5445, এটা কি একদিনের জন্য, এবং এটা কি 30 দিয়ে গুণ করলে কি পাবা? পুরো এক মাসের হিসাব পাবা। আর স্ত্রীর হিসাবটা কি? এটা মাসিকই ডিরেক্ট দেওয়া আছে, সো আমরা হচ্ছে মাসিক অ্যাড করব, প্লাস 2.9784। আর টেলিভিশন যেটা, এটা দৈনিক দেওয়া আছে, কত আসছে? আসছিল হচ্ছে 0.264, এক মাসে কত? 30 দিন। সো এটা হচ্ছে কি এক মাসের টোটাল ইউনিট, বা পাখা, বাতি, তারপর হচ্ছে ইস্ত্রি এবং টেলিভিশন যদি চালাই, তাহলে হচ্ছে টোটাল এতটুকু ইউনিট খরচ হবে। ক্যালকুলেশন করি, 1.78 ইন্টু 30 প্লাস 0.5445 ইন্টু 30 প্লাস 2.9784 প্লাস 0.264 ইন্টু 30, সো এটা হচ্ছে 80.6334। ঠিক আছে, 80.6334।
এখন টোটাল ইউনিট কত আসছে বলতো? টোটাল ইউনিট আসছে হচ্ছে 80.6334। বাট এই টোটাল ইউনিট যেহেতু 50 ইউনিটের চেয়ে বেশি, তার মানে প্রথম যে 50 ইউনিট, এই প্রথম 50 ইউনিটের জন্য প্রতি ইউনিটে আমার খরচ করতে হবে 5 টাকা। প্রতি ইউনিটে আমার খরচ করতে হবে 5 টাকা। তার মানে 50 ইউনিট, প্রথম যে 50 ইউনিট আছে এই 50 ইউনিট এর জন্য খরচ হবে হচ্ছে 50 ইন্টু 5 টাকা, মানে হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে ফার্স্ট 25 ইউনিট, ঠিক আছে। দেন এই 50 ইউনিট খরচ করার পরে কিন্তু আমি আরো খরচ করতেছি, রাইট? আরো কত? আরো হচ্ছে 30.6334 ইউনিট খরচ করতেছি। এটা কি প্রথম 50 ইউনিট খরচ করার পরেও। সো এটার জন্য কত আসবে? 1 ইউনিটের জন্য কত টাকা? 7.5 টাকা। 7.5 দিয়ে সিম্পলি গুণ দিব, গুণ দিলে যে ভ্যালুটা আসে 30.6334 ইন্টু 7.5, 229.75 টাকা, ঠিক আছে। তার মানে টোটাল কত আসবে খরচ বলো তো? টোটাল খরচ 250, 405 টাকা, ঠিক আছে। সো আমাদের মেইন কাজ হবে কি? আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের পাওয়ার ডিসিপেশন বের করতে হবে, এবং ইউনিটটা হবে হচ্ছে কিলোওয়াট আওয়ার। কি হবে? কিলোওয়াট আওয়ার। সো আমরা যখন সময়টাকে ইকুয়েশনের মধ্যে ঘন্টায় বসাবো, সময়টাকে যখন ঘন্টায় বসাবো এটাকে, আর বাকিগুলোকে যখন এসআইতে বসাবো, এটাকে হচ্ছে 1000 দিয়ে ভাগ করলে আমাদের কিলোওয়াট আওয়ার বা ইউনিট চলে আসবে। সো একদিনে যতটুকু খরচ হয়, তারপর হচ্ছে এক মাসের খরচ বের করার জন্য আমরা 30 দিয়ে গুণ করবো। সিম্পল এইভাবে করলে হবে যদি দৈনিক হিসাব দেওয়া থাকে। বাট কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ভালোভাবে খেয়াল করবা যে দৈনিক হিসাব দেওয়া আছে নাকি মাসিক হিসাব দেওয়া আছে, ঠিক আছে। কারণ আয়রনটা কি? আয়রনটা হচ্ছে এক মাসে চলতেছে, আর বাকি জিনিসপাতিগুলো হচ্ছে দৈনিক চলতেছে। দেন টোটাল খরচ বের করবা। বাট এভাবে বের করে ফেলো না যে 5 টাকা ইউনিট খরচ হচ্ছে মানে 5 দিয়ে গুণ করে দিব, না। প্রথম 50 ইউনিটের জন্য 5 টাকা, পরের ইউনিটগুলোর জন্য কি বেশি টাকা করে দিতে হইতেছে। সো প্রথম 50 ইউনিট জন্য 5 টাকা করে আমরা বের করছি, 250 টাকা। প্রথম 50 ইউনিটের পরেও আরো 30.6334 ইউনিট খরচ করতে হয়। সো ওই ইউনিটের জন্য হচ্ছে প্রতি ইউনিটে 7.5 টাকা লাগবে। তারপর টোটাল 229.75 টাকা আসবে। তারপর যোগ করে দিব, যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের খরচ। বোঝা গেছে? ওকে। দেন একটি অ্যালুমিনিয়াম তারের উপর 24 ভোল্ট বিভব প্রয়োগ করা হয়েছে। তারের দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? দৈর্ঘ্য। ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার। অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি দেওয়া আছে এবং ইলেকট্রন ঘনত্ব দেওয়া আছে। ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি কত? ড্রিফট ভেলোসিটি কত? আমরা আই সমান কি জানি বলতো? এন ভিডি, এন এ ভিডি ইন্টু ই। এটা কি বলো? একটা অ্যালুমিনিয়ামের তার, আমি হচ্ছে এটাকে একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা তার চিন্তা করতে পারি। সিলিন্ড্রিক্যাল শেপের একটা তার চিন্তা করতে পারি, এই যে এরকম। এটার দৈর্ঘ্য দেওয়া আছে এল, এটার যে কি দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার, এবং এটার রেজিস্টিভিটি বা রো এর যে ভ্যালু এটা হচ্ছে গিভেন 2.82। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার রেজিস্টিভিটি রো। সো রোধ কি বলো? রোধ হচ্ছে রো এল ডিভাইড বাই এ, রাইট? রো কত? 2.82 ইন্টু 10⁻⁻8, 10⁻⁻8 ইন্টু এল। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এ হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। ব্যাস হচ্ছে 1 মিলিমিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে? 0.5 মিলিমিটার। মিলিমিটার কি হচ্ছে মিটার নিব, 10⁻³ দ্বিগুণ করে। সো এটা হচ্ছে আমাদের রোধ চলে আসবে। রোধ যদি চলে আসে 2.82 ইন্টু 10⁻⁻8 into 3 divided by 3.1416 into 0.5 into 10⁻³ ওকে 0.1077 ওহম। এখন রোদের পরে কি করছে? এটাকে হচ্ছে একটা ব্যাটারির সাথে অ্যাড করছে। সো এটার মধ্যে কত পরিমাণ কারেন্ট ফ্লো হবে বলো? কত পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটা আমরা কিভাবে পাবো? আমরা কি জানি? আই সমান ভি বাই আর, রাইট? আই সমান কি? ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই আর সমান কি? এন এ ভিডি ইন্টু ই।
তোমাকে কি বের করতে বলছে? ড্রিফট ভেলোসিটি, বাকি সবকিছু দেওয়া আছে। ভি ভোল্টেজ ডিফারেন্স কত? 24 ভোল্ট। 24 ভোল্ট। রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে 0.1077, 0.1077। এন এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন ঘনত্ব কত? 6.6 ইন্টু 10⁻28। এরিয়া ক্রস সেকশন এরিয়া, ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার, ব্যাসার্ধ কত হবে? 0.5 ইন্টু 10⁻³ স্কোয়ার ইন্টু কি বের করবো? বিডি বের করবো, আর ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻90। সো এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে বিডি এর ভ্যালুটা বের করবা, এবং একক কি হবে? মিটার পার সেকেন্ড। ঠিক আছে? সো এখানে হচ্ছে দুইটা প্রবলেমের কম্বিনেশন। একটা রেজিস্ট্যান্স আর অ্যালুমিনিয়াম তার দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তারপর হচ্ছে ব্যাস দেওয়া আছে, এখানে ক্রস সেকশন এরিয়া আমার গিভেন, এবং একটা ভোল্টেজ সোর্স সাথে অ্যাড করছে। সো ওই ভোল্টেজ সোর্স, লেংথ, রেজিস্টিভিটি, দেন হচ্ছে ব্যাস ইউজ করে তোমাকে বলছে ড্রিফট ভেলোসিটি বের করতে, এবং একক আয়তনে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে? সো প্রথম হচ্ছে আমরা রেজিস্ট্যান্সটা বের করে নিলাম, রেজিস্ট্যান্স থেকে এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হয়েছে ওইটা হচ্ছে বের করে নিলাম ওহমের সূত্র থেকে, সিম্পল। দেন ওই কারেন্টটা হচ্ছে আমরা এখানে ইউজ করে ড্রিফট ভেলোসিটিটা বের করে নিলাম। ঠিক আছে? ওকে। একটি তামার তারে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যদি তারে প্রতি ঘনমিটারে এতটি মুক্ত ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি দেওয়া আছে, তাহলে তারের ব্যাসার্ধ কত? সো আবার এখানে চিন্তা করে নাও যে তারটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এরকম শেপের, মানে সিলিন্ড্রিক্যাল শেপের, এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের। সো এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে? কারেন্টটা দেওয়া আছে হচ্ছে 10 এম্পিয়ার, আর 10 এম্পিয়ার। তোমাকে বলছে হচ্ছে এটার যে ব্যাসার্ধ, এই যে এই ব্যাসার্ধটা কত? আমরা কারেন্ট এবং ড্রিফট ভেলোসিটি এই দুটোর মধ্যে রিলেশন জানি, এন এ ভিডি ইন্টু ই। আই আই সমান কত বলো তো? 10 এম্পিয়ার। এন একক আয়তনে মুক্ত ইলেকট্রন হচ্ছে 8.5 ইন্টু 10⁻28 ইন্টু এ। এ হচ্ছে ক্রস সেকশনের পাই আর স্কোয়ার, আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ইন্টু ভিডি ড্রিফট ভেলোসিটি 3 ইন্টু 10⁻⁴, 3 ইন্টু 10⁻⁴ ইন্টু ই 1.6 ইন্টু 10⁻⁹। সো এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে আর এর ভ্যালুটা চলে আসবে। আমি করে দিচ্ছি তোমাদের, 10 ডিভাইড বাই 8.5 ইন্টু 10⁻28 ইন্টু 10⁻⁴ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 answer divided by 3.1416 whatever answer. So আর এর ভ্যালু আসে হচ্ছে 8.837 ইন্টু 10⁻⁻⁴ মিটার। এটা হচ্ছে আমাদের তামার তারের ব্যাসার্ধ। ঠিক আছে? তামার তারের ব্যাসার্ধ চাইছে, তার মানে এটা হচ্ছে আমার answer। বোঝা গেছে? ক্লিয়ার এটা? সো আজকের ক্লাসে হচ্ছে আমরা এই ক্লাসটাতে হচ্ছে আমরা এতটুকুই দেখছি, তারণ বেগ, প্রবাহ ঘনত্ব এবং এই রিলেটেড কিছু প্রবলেম, আর অভ্যন্তরীণ রোধ এবং সর্বোচ্চ তাপীয় অপচয়, এই ব্যাপার স্যাপারগুলোর বিদ্যুৎ বিল হিসাবটা। ঠিক আছে? তো যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো নিজেরা অবশ্যই করবা, করে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা। সবগুলো প্রবলেম হোমওয়ার্ক থাকবে, নিজে করবা ভাইয়ের ক্লাসটা দেখার পর, দেন হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।